তোমার কলিজার বন্ধুরা কেমন আছো তোমরা? তোমাদের মাঝে আজকে নতুন আরেকটি ঘটনা নিয়ে আসলাম। ঘটনা তোমাদের হাতের কাজ করতে ইচ্ছা হবে তাড়াতাড়ি কানে হেডফোন নিয়ে বসে যাও আমার গল্পটি শোনার জন্য, কারণ রাতের কাজ করবে কিন্তু তোমরা 100% শিওর। আর আমার গিটার মাঝখানে আমি আমার ইমু নাম্বার দিয়ে ইমু নাম্বার কানেক্ট করে আমার সাথে যোগাযোগ করতে পারবে। তার জন্য কিন্তু পুরো ভিডিওটি দেখতে হবে। আমার গর্ভবতী দিদি তার নিজের খেয়াল রাখার জন্য বাচ্চা ডেলিভারির শেষের দিকে আমাকে নিজের সুরবাড়ি ডেকে নিয়েছিল, কিন্তু আমার জামাইবাবু সেই সময় আমার সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করেছিল। আর আমি ভয় পেয়ে গিয়ে আমার দিদিকে সবকিছু বলে দিয়েছিলাম, কিন্তু আমার দিদি বলল যে কি তোমাকে এগুলো করতেই হবে না হলে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি নতুন গল্প। নতুন নতুন সব রোমান্টিক গল্প শুনতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। বাইরের লোকের আঘাত ততটা কষ্ট দেয় না যতটা নিজের লোকের আঘাত দেয়। আমার সাথেও কিছুটা এরকমই হয়েছিল। আমার এই গল্প আপনার শরীরের রোম খাড়া করে দেওয়ার মতো গল্প। কোনোভাবেই আমার নষ্ট হওয়ার পেছনে বাইরের কোনো লোক ছিল না। আমার এই গল্পটা আপনাদের কাছে পৌঁছানোর উদ্দেশ্য এটাই যে আপনারা সমস্ত বিষয়ে সাবধান থাকুন। আমার নাম রূপা, আমরা দুজন বোন ছিলাম। আর আমার বর্দিপার বিয়ের সময় আমার মাত্র 5 বছর বয়স ছিল। আমাদের দুই বোনের বয়সের মধ্যে খুব একটা তফাৎ ছিল না, কিন্তু আমার দিদি আমার একমাত্র বোন ছিল, আর এই জন্য তার বিয়ের সময় আমার কেঁদে কেঁদে খুব খারাপ অবস্থা হয়েছিল। আমার জামাইবাবু কৈলাস বিদায়ের পর আমাকে ভালোবেসে আমায় তার পাশে বসালো আর আমার হাত ধরে বলতে লাগল, রূপা কাদার কি আছে, শালি তো আদি ঘরওয়ালি হয়, তোমার যখন মন চাইবে আমাদের ঘরে চলে আসবে। কি জামাইবাবুর এই কথা শুনে আমি ভীষণ খুশি হয়ে গেলাম। দিদি বিয়ে করে অন্য শহরে চলে গেল কৈলাস। জামাইবাবু বলতে লাগল, ও যখনই তুমি তোমার দিদির কাছে আসবে তখন আমি নিজে তোমাকে আমাদের শহর ঘোরাবো। দিদি বিদায়ের পর চলে গেল, কিন্তু আমার মনের এই ইচ্ছা হলো যে কখন আমি আমার দিদির বাড়ি যাব আর খুব মজা করব। দিদির বিয়ে হয় এ ছিল 1 বছর হয়ে গিয়েছিল, কিন্তু আমি তার শহরে যেতে পারিনি। পুরো 1 বছর পরে দিদি আমাদের বাড়ির কাছাকাছি এসে ঘুরে গিয়েছিল, আর কৈলাস জামাইবাবুও তার সাথে ছিল। সে খুবই ভালো মানুষ এবং খুব ভালোবাসতেও পারত। যতদিন সে আমাদের বাড়িতে ছিল ততদিন আমার আগে পেছনে ঘুরতে থাকত, আমার খুব খেয়াল রাখত। সে আমার জন্য অনেক কিছু উপহার আনত। আমার কোনো ভাই ছিল না, এই জন্য আমার তার প্রতি খুব ভালোবাসা ছিল, আন্তরিক টান ছিল। 1 সপ্তাহ আমাদের সাথে কাটিয়ে দিদি আবার নিজের শ্বশুর বাড়ি চলে গেল। 1 মাস পরে আবার দিদির ফোন আসলো, কিন্তু দিদি ভীষণ চিন্তায় ছিল আর মাকে বলছিল যে সে প্রেগনেন্ট আর এই অবস্থায় অন্য শহরে গিয়ে থাকতে পারবে না, কেননা তার ভীষণ বমি হচ্ছিল আর ডাক্তার তাকে আরাম করতে বলেছিল। এটা শুনে মাও চিন্তায় পড়ে গেল। আর আমার দিদির মধ্যে তো যেন আমার মায়ের প্রাণ ছিল, এত ভালোবাসত মা দিদিকে। মা দিদিকে আমাদের ঘরে এসে যখন থাকতে বলল তখন দিদি বলল কৈলাস তাকে একা ছেড়ে থাকতে পারবে না। যদি দিদি এখানে চলে আসতো তাহলে কৈলাস জামাইবাবু আর তার বাবার অনেক অসুবিধা হতো। আর এমনিতেও এটা তো 1-2 মাসের ব্যাপার নয়, পুরো 9 মাস বাকি। দিদির এই কথা শুনে মা বলল যে কি তুমি চিন্তা করো না, আমি রূপাকে তোমার কাছে পাঠিয়ে দিচ্ছি, আর বোন গেলে তোমার মনও ভালো হয়ে যাবে, আর রূপা তোমার বাড়ির কাজকর্মেও তোমাকে সাহায্য করতে পারবে। কি মায়ের এই কথা শুনে দিদি খুব খুশি হয়ে গেল আর বলল যে রূপাকে একা পাঠাতে হবে না, আমি কৈলাসকে বলে দিচ্ছি। আমি তো কবে থেকেই এই সুযোগের অপেক্ষায় ছিলাম আর কতবার প্রার্থনাও করেছিলাম ওখানে যাওয়ার জন্য, আর এই জন্য সঙ্গে সঙ্গে আমি খুশি হয়ে গেলাম। আর খুশি খুশি আমি নিজের জিনিসপত্র গুছিয়ে নিলাম। মাসি হওয়ার একটা আলাদাই খুশি আমার মধ্যে ছিল। 2 দিন পরে জামাইবাবু আমাকে নিতে আসলো, আর আমি তার সাথে আমার বোনের কাছে অন্য শহরে চলে এলাম। দিদির বসুরবাড়িতে শুধুমাত্র কৈলাস জামাইবাবু আর তার শ্বশুর ছিল, এজন্য আমার সেখানে থাকতে কোনো অসুবিধা হয়নি। দিদির শ্বশুরবাড়িতে শাশুড়ি নন্দের কোনো ঝঞ্ঝাচ্ছি ছিল না। দিদি আমাকে দেখে ভীষণ খুশি হয়ে গেল। দিদি আগে থেকেই আমার জন্য আমার পছন্দের খাবার তৈরি করে রেখেছিল। আমার থাকার জন্য সামনের একটা ঘর ও আমাকে দিয়ে দিয়েছিল। দিদির শ্বশুরকে নমস্কার করতে আমি যখন তার ঘরে গেলাম তখন তার অদ্ভুত কাণ্ড দেখতে পেলাম। দেখলাম সে বিছানায় পড়ে থাকা একজন অসুস্থ লোক, আর আমাকে দেখে অদ্ভুত অদ্ভুত কথা বলতে লাগল। দিদি আমার হাত ধরে তার শ্বশুরের ঘর থেকে আমাকে বাইরে নিয়ে আসলো আর বলতে লাগল তার শ্বশুর অনেক বছর ধরে অসুস্থ, এই জন্য মাঝেমধ্যেই সে উল্টোপাল্টা কথা বলে ফেলে তার ঘরে, আর যেন আমি না যাই। আর আমার ওই ঘরে যাওয়ার কোনো দরকারও নেই। তাও দিদি আমাকে বলে দিল দিদির শ্বশুর দিদির বিয়েতেও আসেনি আমাদের বাড়ি। কৈলাস জামাইবাবুর সম্বন্ধ আমার বাবার কোনো একটা বন্ধু দিদির সাথে করিয়েছিল। আমার দিদির শ্বশুরের সাথে আমার এই প্রথম দেখা হয়, আর সত্যি তো এটাই ছিল যে আমি তার শ্বশুরের সাথে দেখা করে ভীষণভাবে ভয় পেয়ে গিয়েছিলাম। আমি দিদির ঘরে এসেছি 2 দিন হয়ে গেল, আমি আর তার শ্বশুরের ঘরে যাইনি। কৈলাস দা আমার খুব খেয়াল রাখত, আর দিদির শরীর ভালো না থাকার জন্য দিদি
বেশিরভাগ সময় বিছানায় শুয়েই কাটাত সারা ঘর আমি সামলে নিয়েছিলাম, কিন্তু একদিন এমন কিছু হয়ে গেল যে আমার হয়ে কাটা দিয়ে উঠল। রাত্রিবেলা খাবার পর রান্নাঘর পরিষ্কার করে আমি যখন ঘরে এলাম, আমি ভাবলাম যে আমি স্নান করে আসি। গরম এত বেশি পড়েছে যে পুরো ঘেমে গিয়েছিলাম। আমি স্নান করার জন্য আমার ঘরের বাথরুমে ঢুকে গেলাম। কিছুক্ষণের মধ্যেই আমি যেন অনুভব করলাম যে কেউ আমাকে দেখছে। প্রথম প্রথম আমার মনে হয়েছিল যে এটা আমার ভুল, কিন্তু হঠাৎ করে আমার নজর বাথরুমের জানলার কাছে যখন পড়ল, তখন আমি অবাক হয়ে গেলাম। ওখানে কোনো একটা ছায়া যেন আমার উপর নজর রেখেছিল, সাথে খারাপ কিছু করতে চাইছে। আর তুমি কি করে একটা এরকম মানুষের সাথে জীবন কাটাচ্ছ যে তুমি প্রেগনেন্ট হবার পরও তোমার বোনের উপর নোংরা নজর রাখে? সে তোমাকে আর তোমার বাচ্চাকে সারা জীবন কি দেবে? আমার কথা শুনে দিদি বলতে লাগল, তোমাকে কৈলাসের সাথে সেই সমস্ত কিছু করতেই হবে যা সে তোমার থেকে চাইছে, না হলে সে কখনো বাবা হতে পারবে না। কি দিদির এই কথাটা শুনে আমি বললাম, তুমি কি বলছো? তোমার পেটে তো জামাইবাবুর বাচ্চা। আমার কথা শুনে দিদি হাসল আর বলল, না আমি গর্ভবতী, আর না আমার পেটে কোনো বাচ্চা আছে। আমার এমন কিছু রোগ আছে যে যার জন্য আমি কোনোদিন মা হতে পারবো না। এজন্য আমি তোমাকে এখানে ডেকেছিলাম যাতে তুমি এখানে এসে আমাকে আর কৈলাসকে একটা বাচ্চা দিতে পারো। কৈলাস অন্য কারোর বাচ্চা দত্তক নিতে চায় না, তার নিজের বাচ্চা চাই। আর এই জন্য আমার কাছে এর থেকে সহজ আর নেই। আমি অন্য কোনো মহিলাকে নিজের সতীন বানিয়ে এখানে আনতে চাই না। এজন্য আমি ঠিক করেছি যে এই কাজের জন্য আমি তোমাকে বলি দেব, আমি তোমাকে বেছে নেব। এমনিতেও তুমি আমার নিজের বোন তো নও। আমি কৈলাসকে খুব ভালোবাসি আর আমি তাকে কোনোভাবেই ছাড়তে চাই না। এজন্য আমি চাই যে তুমি গর্ভবতী হয়ে যাও আমার আর কৈলাসের জীবনের সন্তানের ইচ্ছেকে পুরো করে দাও। আমি তো জামাইবাবুকে এতদিন আমার শত্রু ভাবছিলাম, কিন্তু আমার দিদিও এই নোংরাময় তার সাথে বরাবরের ভাগিদার। নিজের ঘর বাঁচানোর জন্য আমার দিদি আমার জীবন নষ্ট করার কথা ভেবেছিল। আমি আমার দিদির সামনে হাত জোট করলাম আর বললাম যে আমাকে ঘরে পাঠিয়ে দাও, কিন্তু আমার দিদি আমার একটাও কথা শুনল না আর রাতের অন্ধকারে নিজের বরের বিছানায় আমাকে পাঠিয়ে দিল। আমার কাছে বাঁচার কোনো পথ ছিল না, কেননা আমার দিদি আমাকে ভয় দেখিয়েছিল যে যদি আমি তার কথা না শুনি তাহলে কৈলাস আমার সাথে জবরদস্তি করবে আর এর যে দোষ সেটা আমার কোনো মিথ্যে প্রেমিকের নামে চাপিয়ে দেবে। আর আমি সারা জীবন আমার মা বাবার কাছে আমার মন ইজ্জত নষ্ট হবার কৈফিয়ত দিতে পারবো না। আমি ভাবতেও পারিনি যে আমার বোন আমার সাথে এরকম ব্যবহার করবে। আমি জানতাম যে আমার বোন আমার নিজের বোন নয়, কিন্তু আমি কখনো আমাদের মাঝে এমন বিভেদ আসবে স্বপ্নতেও ভাবিনি। আমার দিদি আমাকে টানতে টানতে ধাক্কা দিয়ে ঘরের মধ্যে পাঠানোর চেষ্টা করল। আমি নিজেকে ছাড়ানোর চেষ্টা করছিলাম আর তার জন্য আমি চেঁচাতে লাগলাম। আমার দিদির শ্বশুর ঘর থেকে বেরিয়ে এলো। সে হঠাৎ করে এসে আমাকে দিদির হাত থেকে ছাড়ালো। আমার দিদিকে আর তার বরকে ধমকি দিল যে তারা যদি আমার সাথে কোনো জবরদস্তি করার চেষ্টা করে তাহলে সে পুলিশকে ফোন করবে। জামাইবাবু রেগে গিয়ে নিজের বাবার সাথে বাজে ব্যবহার করতে লাগল আর তারপর দিদির সুর আমাকে নিজের ঘরে নিয়ে গেল। সে আমাকে নিজের ঘরে নিয়ে গিয়ে বল, খুব জানো তো প্রথম দিন থেকেই আমার সন্দেহ হয়, কিন্তু আমি যদি তোমায় তোমার দিদির কথা বলতাম তাহলে তুমি বিশ্বাস করতে না। তুমি তাড়াতাড়ি নিজের বাড়ি চলে যাও। এরা দুজন মানুষ নয়, এরা শয়তান হয়ে গেছে। বোধহয় আমি আমার ছেলের লালন পালন ভালোভাবে করতে পারিনি, যার জন্য আজকে আমাকে এই দিন দেখতে হচ্ছে। আমি কৈলাস জামাই বাবুর বাবার ফোন থেকেই নিজের ঘরে ফোন করলাম আর আমার বাবাকে সবকিছু বলে দিলাম। পরের দিন সকালবেলা বাবা চলে আসলো আমাকে নিতে। আমার কথা শুনে সে দিদির সাথে সারা জীবনের জন্য সম্পর্কই তুলে দিল বাবার। এই ব্যাপারটায় খুব আফসোস হলো যে তার লালন পালনে ফাঁক নিশ্চয়ই থেকে গিয়েছিল। আর আমি ভাবতে লাগলাম যে আমার কোনো সেই ভালো বিশ্বাসটা কাজে লেগে গেল যে কৈলাসের বাবা আমার আওয়াজ শুনে আমাকে বাঁচাতে চলে আসলো। এই ঘটনাটা ঘটেছিল কয়েক বছর হয়ে গেছে। আমার দিদির সাথে আমার কোনো সম্পর্ক ছিল না, কিন্তু একটা কথা সবসময় আমার মাথায় চলে আসে। আমার মা আমাকে দিদির ঘরে থাকতে বলে আর দিদির ঘরে থাকার জন্য পাঠিয়ে অনেক বড় ভুল করেছিল। আর আমি একজন অপরিচিত পুরুষকে নিজের দাদা ভেবে তার থেকেও বড় ভুল করেছিলাম। আমার দিদি আমার সাথে যা কিছু করেছিল সেগুলো সহনীয়ার সীমার বাইরে ছিল, কিন্তু আজকের দুনিয়ায় এই সমস্তই ঘটে চলেছে। আর এজন্য আপনারা নিজের মানসম্মানকে সবসময় বাঁচিয়ে চলুন। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো তা কমেন্টে বলে যেও। এইরকম নিত্য নতুন রোমান্টিক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।